আজ আমরা একাদশ শ্রেণীর যে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস আমরা শুরু করেছিলাম প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাস, তো তার এবার পরবর্তী ক্লাস যেখানে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্লাসে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, একটি আদর্শ হার্বেরিয়াম সিটের মাপ। তাহলে এখানে চারটি অপশন আছে ABCD, এবং যার মধ্যে কি বলছে একটি আদর্শ হার্বেরিয়াম সিটের মাপটা এখান থেকে খুঁজে নিতে বলছে। তো এবার প্রথমেই এখানে যদি দেখা যায় এই যে হার্বেরিয়াম সিট, তাহলে এই হার্বেরিয়াম সিট এটা কি? হার্বেরিয়াম কি? বলতে পারি যে হার্বেরিয়াম জীববিদ্যা পাঠের কিন্তু একটা উপাদান, জীববিদ্যা পাঠের উপাদান। তাহলে জীববিদ্যা পাঠের একটি উপাদান হচ্ছে হার্বেরিয়াম। তাহলে জীববিদ্যা পাঠের উপাদান আর কি কি হতে পারে? তাহলে সেখানে একটা তো হার্বেরিয়াম, তাহলে প্রথমে এখানে লিখি হার্বেরিয়াম। এছাড়াও যেটা হতে পারে যেমন উদ্ভিদ উদ্যান, বা যেটাকে বলছি বোটানিক্যাল গার্ডেন, উদ্ভিদ উদ্যান। তারপর আমরা কি বলতে পারি চিড়িয়াখানা, যেটাকে আমরা কি বলি জুলজিক্যাল গার্ডেন। তাছাড়া বলতে পারি অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়াম। তাছাড়া বলতে পারি কি মিউজিয়াম, আরবোরেটাম। তাহলে এগুলো সব কি? এগুলো প্রত্যেকটাই কিন্তু জীববিদ্যা পাঠের এক একটি উপাদান। এবারে এই যে উদ্ভিদ উদ্যান, তাহলে এক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখতে পারি যে পৃথিবীর সব থেকে বড় যে উদ্ভিদ উদ্যান সেটা হচ্ছে রয়্যাল বোটানিক গার্ডেন। বোটানিক গার্ডেন, তাহলে সেটা কোথায় আছে? কিউ শহরে, ইংল্যান্ডের। তাহলে এটা বিশ্বের সব থেকে বড়। এবার যদি আমাদের ভারতের সব থেকে বড় বোটানিক গার্ডেন যদি দেখি, তাহলে সেটা কি? তাহলে সেটা হচ্ছে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, শিবপুর। তাহলে শিবপুর, এটা যদিও যে নতুন নাম আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। এই ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনটার যে নতুন নাম হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। এবার এই বোটানিক্যাল গার্ডেনে এখানে কিছু নমুনা রাখা থাকে, উদ্ভিদের প্রিজার্ভ করা কিছু নমুনা, যেগুলোকে হার্বেরিয়াম বলছি। তাহলে সেটা একটা সিট। তাহলে এখানে এরকম কিন্তু সংখ্যায় অনেকগুলোকে রাখা থাকে। যেমন আমরা যদি দেখি এই ইন্ডিয়ান বোটানিক গার্ডেন শিবপুরে, এখানে আমাদের ভারতের সবথেকে বড় হার্বেরিয়াম যেটা হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম। তো এখানে প্রায় 2 মিলিয়ন নমুনা কিন্তু এখানে রাখা আছে। আর যদি রয়্যাল বোটানিক গার্ডেনের কথা বলি, সেখানে যে হার্বেরিয়াম, তাহলে সেখানে কি? সেখানে প্রায় 6.5 মিলিয়ন কিন্তু নমুনা সেখানে রাখা আছে। তাহলে সেই সব নমুনাগুলো দেখে, অর্থাৎ যেগুলো নমুনাগুলো আসলে কি, কোনো একটা উদ্ভিদের একটা কাটা অংশ যেটাকে শুষ্ক করে এবং যেটাকে এখানে সংলগ্ন করে রাখা হয় এই সিটটাতে, এবং তার বিবরণ কিন্তু এখানে লেখা থাকে। অর্থাৎ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এর নাম কি, সংগ্রহ কে করেছে, তো এই শনাক্ত কে করেছে, তো এই সব বিবরণ কিন্তু এখানে রাখা থাকে। তাহলে এইটা বলতে পারি যে আমরা এই অগণিত যে জীব থেকে কোনো একটা জীবকে চিনে নেওয়া, তো তার একটা শনাক্তকরণ বা কোনো একটা জীব শনাক্তকরণ, এর একটা উপাদান হচ্ছে কি হার্বেরিয়াম। তাহলে সেই হার্বেরিয়াম সিটের মাপ আমরা যদি দেখি, তাহলে কত হবে? তাহলে হবে এটা 29 সেন্টিমিটার, এদিকটা কি হবে 29 সেন্টিমিটার, আর 41.5 সেন্টিমিটার। তাহলে এটা হবে 41.5 সেন্টিমিটার। তাহলে এখানে কোন অপশন ঠিক উত্তর হবে? অপশন সি, 29 এবং 41.5
5 সেন্টিমিটার। তাহলে একটি আদর্শ হার্বেরিয়াম সিটের পরিমাপ হচ্ছে এটা। আর এখান থেকে যেগুলো বললাম তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে। বিশেষ করে সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন কোনটা, ভারতবর্ষের সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন কোনটা, এবং সেখানে তাদের এই যে হার্বেরিয়াম, সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম যেটা শিবপুরে আছে আর যেখানে 2 মিলিয়ন নমুনা রাখা আছে, তাহলে এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব, একটি আদর্শ, আচ্ছা এটা তো হলো, উদ্ভিদের দ্বিপদ নামকরণ কার্যকরী হয় 1-5-1753, বি 1-8-1758, সি 6-7-1736 এবং ডি 5-8-1774। তাহলে এখানে কি বলা হচ্ছে যে দ্বিপদ নামকরণ। তাহলে দ্বিপদ নামকরণের যদি বলি জনককে, তাহলে দ্বিপদ নামকরণের জনক, তাহলে দ্বিপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তাহলে এখানে দ্বিপদ নামকরণের বিভিন্ন নিয়ম তো আমরা জানি, যে এটি দুটি পদ দিয়ে নামকরণটা হবে, নামকরণ হবে দুটি পদ দিয়ে, যার প্রথমটা কি হবে, প্রথমটা হবে জেনাস আর দ্বিতীয়টা হবে স্পিসিস, তার মানে গণ আর প্রজাতি। 2 নম্বর আর কি বলতে পারি, অবশ্যই নামকরণটা ল্যাটিন ভাষায় হতে হবে। আর কি বলতে পারি, জেনাসের যে জি মানে ফার্স্ট লেটারটা যেটা জেনাস থাকবে তার ফার্স্ট লেটারটা বড় হাতের হবে, আর যে স্পিসিসের প্রথম লেটারটা বা স্পিসিসটা কি হবে, ফার্স্ট লেটার ছোট হাতের হবে। বেশ, এবার 4 নম্বর কি, এটা অবশ্যই ইটালিক হরফে হবে, ইটালিক। তাহলে ইটালিক হরফে হবে, সেটা টাইপ করার সময়, এবার লেখার সময় কি হবে, অবশ্যই সেটাকে আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন। তাহলে নামটাকে কি করতে হবে, বিজ্ঞানসম্মত নামটাতে আন্ডারলাইন করতে হবে। এছাড়াও বলতে পারি এখানে অগ্রাধিকার আইন, অর্থাৎ এটা এখান থেকেই প্রশ্ন আর কি, অগ্রাধিকার আইন, অর্থাৎ এই আইন অনুযায়ী কোনো একটা জীবের হতে পারে যে একটা জীব তার দুটো নাম আছে, বা যদি দেখি কোনো দুটি আলাদা আলাদা জীব তার একই নাম হয়ে গেছে, তাহলে কোন নামটা গ্রাহ্য হবে, যে নামটা আগে দেওয়া হয়েছিল সেটা গ্রাহ্য হবে। আর এটা সাল ওয়াইজ যদি আমরা দেখি, যে কোনো যদি উদ্ভিদ হয় তাহলে এই 1753 আগে কিন্তু নাম গ্রাহ্য হবে না। তাহলে এটা কার ক্ষেত্রে, এটা উদ্ভিদের ক্ষেত্রে। আর এখানে যদি প্রাণী দেখি, তাহলে প্রাণী এটা হবে, তাহলে এটা প্রাণীর ক্ষেত্রে। এবার এই দিনটাই কেন, কারণ এই দিন কিন্তু যে স্পিসিস প্লান্টেরাম, এবং এই দিন কি সিস্টেমা ন্যাচুরি, তাহলে এই দুটো বই কিন্তু প্রকাশিত হয়। তো যার জন্যে উদ্ভিদের দ্বিপদ নাম কার্যকরী কবে থেকে হবে, 1753 থেকে, 1-5-1753। আর যদি প্রাণী বলতাম তাহলে 1-8-1758 থেকে, তাহলে এই দিন থেকে কার্যকরী হয়। আর তাছাড়া এগুলো তো বললামই যে উদ্ভিদের দ্বিপদ নামকরণ, উদ্ভিদের না যে কোনো জীবের দ্বিপদ নামকরণের নিয়মাবলী। আর এখানে এই নামকরণ যদি দেখি তো কতগুলো নাম রয়েছে, যেমন সিনোনিম, এই অগ্রাধিকার আইনটা যার জন্য আর কি, একটা সিনোনিম আর একটা হোমোনিম। তাহলে সিনোনিম কাকে বলছি, তাহলে সিনোনিম বলতে যে ক্ষেত্রে দেখা যাবে কি, যে একটা জীব ধরে নিচ্ছি এ, আর তার একাধিক নাম আছে, 1-2 এই একাধিক নাম আছে, তখন এই দুটো নামকে কি বলবো, সিনোনিম। আর হোমোনিম কি হবে, যখন দেখব কোনো একটা জীব এ আর একটা জীব বি, তাদের একটা কমন নাম রাখা হয়েছে, তাহলে তখন সেটা হচ্ছে হোমোনিম। এছাড়া আমরা এইটাতে আমাদের কি অগ্রাধিকার আইন লাগবে, অর্থাৎ যে নামটা আগে দেওয়া হয়েছে সেইটা গ্রহণ করা হবে। এছাড়াও আমরা যদি দেখি টটোনিম, টটোনিম কাকে বলবো, টটোনিম হচ্ছে যখন জেনাস আর স্পিসিস দুটোই একই রকম হয়ে যাবে, যেমন ক্যাটলা দুটোই সেম, জেনাস স্পিসিস সেম, তাহলে সেটাকে কি বলবো, সেটা বলবো টটোনিম। আর তাছাড়া কি দেখবো, টপোনিম, তাহলে টপোনিম কখন, যখন কোনো একটা অঞ্চল ওয়াইজ জেনাস বা স্পিসিসের নামকরণ কি হবে, অঞ্চল ওয়াইজ, অঞ্চল অনুযায়ী, তখন তাকে বলবো টপোনিম। তাহলে যেমন আমরা বলতে পারি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে এটা কি, তাহলে এটা হচ্ছে একটা টপোনিম।
সি, হ্যাঁ, তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে এটা একটা টপোনিম। পরের প্রশ্ন দেখব, গণ ও প্রজাতির নাম এক হলে তাকে কি বলে? তাহলে এখনই আলোচনা করলাম, তাহলে এখানে কি হবে? এখানে উত্তর হবে গণ আর প্রজাতি এক বলছে, তাহলে এখানে উত্তর টটোনিম। তাহলে এখানে গণ এর নাম যা, প্রজাতিরও তাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমেও ট আছে, তারপরেও ট আছে, তাহলে এটা থেকে মনে রাখতে পারি যে টটোনিমটা গণ আর প্রজাতি একই রকম হবে। আর তাছাড়া সিনোনিম তো বললামই, তাহলে সিনোনিম একই জীব, একই জীব কিন্তু একাধিক নাম, একাধিক নাম। আর হোমোনিম একাধিক জীব কিন্তু একই নাম। এবার এই যে টটোনিমটা রয়েছে, এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারি যে এইটা শুধু কিন্তু প্রাণীর নামের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটা উদ্ভিদের নামের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ উদ্ভিদের নামের ক্ষেত্রে টটোনিম হয় না। তাহলে দ্বিপদ নামকরণ অনুযায়ী উদ্ভিদের নামের ক্ষেত্রে টটোনিম হয় না, টটোনিমটা শুধু প্রাণীর নামের ক্ষেত্রে হয়। আর টোপোনিম তো কি দেখলাম, যে টোপোনিম কোনো একটা অঞ্চল অনুযায়ী তার নামকরণ, তাহলে সেটা কি বলবো, সেটা হচ্ছে টোপোনিম। পরের প্রশ্ন দেখব, ট্যাক্সোনমিক হায়ারার্কিতে সাধারণ বৈশিষ্ট্যের সংখ্যা তত বাড়বে যত শ্রেণী থেকে বর্গের দিকে যাব, রাজ্য থেকে প্রজাতির দিকে যাব, গণ থেকে প্রজাতির দিকে যাব, না প্রজাতি থেকে রাজ্যের দিকে যাব। তাহলে এটা আমরা আগে আলোচনা করেছি, তাই আর লিখছি না। সেটা হচ্ছে কি, যে ট্যাক্সোনমিক্যাল যে হায়ারার্কি, হায়ারার্কি হায়ারার্কি তাহলে সেখানে কি দেখব, সর্বোচ্চ পদটা হচ্ছে রাজ্য, আর যে সর্বনিম্ন পদ, তাহলে সেটা কি, সেটা হচ্ছে প্রজাতি, প্রজাতি। তাহলে এই রাজ্য থেকে যত প্রজাতির দিকে যাব, তত জীবের কমন বৈশিষ্ট্যগুলো কিন্তু বাড়তে থাকবে, সাধারণ বৈশিষ্ট্যের সংখ্যা তত বাড়তে থাকবে। অর্থাৎ আমি কি বলছি, এই প্রজাতি একটা, কোনো একটা প্রজাতি এই রাজ্য থেকে এরপরে যাব কি, মানে কতকগুলো একই রকম প্রজাতি নিয়ে কি হবে, গণ। তো এরকম আর কি, যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর প্রজাতি, তাহলে এটা গণ, এটা গোত্র। তাহলে এখানে কি বলবো, যে কতকগুলো একই রকম প্রজাতি নিয়ে গণ হবে, কতগুলো একই রকম গণ নিয়ে গোত্র হবে। তার মানে ব্যাপারটা কি, যত নিচের দিকে যাচ্ছি তত আমাদের সাধারণটা কিন্তু বাড়বে, সাধারণ বৈশিষ্ট্য বাড়বে। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে রাজ্য থেকে যত প্রজাতির দিকে যাব তত কি হবে, সাধারণ বৈশিষ্ট্য কিন্তু বাড়তে থাকবে। পরের প্রশ্ন দেখব, হ্যাঁ, আর এখান থেকে কি মনে রাখবো, যে লিনিয়ার হায়ারার্কিতে ধাপ সংখ্যা 7টা, কিন্তু যে সিমসনের হায়ারার্কি, তাহলে সেখানে ধাপ কতগুলো রয়েছে, সেখানে ধাপ রয়েছে 21টা। আলফা ট্যাক্সোনমি হলো, তাহলে এ বাহ্যিক, শারীরস্থানিক এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের মাধ্যমে শ্রেণীবিভাগ, বি হচ্ছে জীবের পারস্পরিক সম্পর্ক এবং অভিব্যক্তির ভিত্তিতে শ্রেণীবিভাগ, না সি কেবলমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবের শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস রীতি, আর জীবদের কোষ সম্পর্কিত তথ্যের ভিত্তিতে শনাক্তকরণ। বেশ, তাহলে এবার যে বাহ্যিক, শারীরস্থানিক এবং শারীরবৃত্তীয়, এই প্রত্যেকটা যদি নিয়ে শ্রেণীবিভাগ করা হতো, সেখানে কি কি থাকতো, বাহ্যিক আর কি, শারীরস্থানিক আর কি, শারীরবৃত্তীয়। এই শারীরবৃত্তীয় বলতে এখানে কি ফিজিওলজির কথা বলা হয়েছে, আর শারীরস্থানিক মানে অ্যানাটমি, অ্যানাটমি। আর এটা কি, এটা হচ্ছে মরফোলজি। আর এটা ফিজিওলজি। তাহলে এইসব দিকে যে বৈশিষ্ট্যের মাধ্যমে যে শ্রেণীবিভাগ, তাহলে সেইটাকে আমরা কি বলবো, তো সেইটাকে বলবো বিটা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি। আর জীবেদের পারস্পরিক সম্পর্ক এবং অভিব্যক্তি, তাহলে এগুলো তো থাকবেই, তার সাথে যদি পারস্পরিক সম্পর্ক এবং অভিব্যক্তি থেকে যায়, তাহলে তাকে কি বলবো, তাকে বলবো গামা, তাকে বলবো গামা ট্যাক্সোনমি, তাহলে তাকে বলবো গামা ট্যাক্সোনমি। আর কেবলমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, এই কেবলমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বলেছে, তাহলে সেটা কি, সেটা আলফা ট্যাক্সোনমি, এটাই খুঁজতে বলেছে। তাহলে কেবলমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবেদের শনাক্তকরণ করার রীতিটাকে কি বলবো, আলফা ট্যাক্সোনমি।
এবার এর সাথে যদি ওমেগা ট্যাক্সোনমি দেখতাম, তাহলে এগুলো তো থাকতোই, এগুলো সব এই মরফোলজি, অ্যানাটমি, ফিজিওলজি, তারপর এই অভিব্যক্তি, তার সাথে সাথে ভৌগোলিক বিস্তার এবং তার সাথে সাথে জেনেটিক। তাহলে এই এই জিনিসগুলো যদি জুড়ে যেত তাহলে সেটাকে কি বলতাম? সেটাকে বলতাম ওমেগা ট্যাক্সোনমি। পরের প্রশ্ন দেখব, জননগতভাবে বিচ্ছিন্ন দুটি জীবকে কি বলা হয়? তাহলে তাকে কি বলবো? তাকে বলবো সিবলিং স্পিসিস। এক হচ্ছে প্রজাতি, যে ক্ষেত্রে কিছু জীব যাদের বৈশিষ্ট্যের মিল আছে, তাদের বিভিন্ন বাহ্যিক বৈশিষ্ট্যের মিল আছে এবং যাদের মধ্যে প্রজনন সম্ভব, যাদের মধ্যে প্রজনন সম্ভব, তাহলে সেই সমস্ত জীবগুলোকে কি বলবো? সেগুলোকে কি বলবো? প্রজাতি। কিন্তু যখন সিবলিং স্পিসিস হবে, তাদের বাহ্যিক বৈশিষ্ট্য তো একই, বাহ্যিক বৈশিষ্ট্য একই, কিন্তু কি দেখা যাবে যে তাদের প্রজনন সম্ভব নয়। এগুলো আসলে স্পিসিয়েশনের মাধ্যমে হয়, অর্থাৎ কোনো একটা প্রজাতি সৃষ্টির মাধ্যমে, যে কোনো একটা জীব, তার মধ্যে কিছু জীব সেই অন্যভাবে পরিবর্তিত হয়ে গেল, দিয়ে একটা তাদের একটা কি করবো, আরেকটা আরেকটা স্পিসিস তৈরি করে দিল, যেখানে তাদের মধ্যে কিন্তু প্রজননটা সম্ভব নয়। তো এটা আমরা ড্রোসোফিলার বিভিন্ন আমরা দেখতে পারি, ড্রোসোফিলা। সিউডো অবস্কিউরা, মনে রাখতে পারি যে ড্রোসোফিলা সিউডো অবস্কিউরা আর ড্রোসোফিলা পার্সিমিলিস। তাহলে এরা এই ড্রোসোফিলা সিউডো অবস্কিউরা আর ড্রোসোফিলা পার্সিমিলিস, তাহলে এইগুলো কি? তাহলে এইগুলো কিন্তু সিবলিং স্পিসিস, অর্থাৎ তারা দেখতে একই রকম কিন্তু তাদের মধ্যে প্রজনন সম্ভব নয়, অর্থাৎ তারা কি? তাদের বলতে পারি পরস্পর তারা সিবলিং স্পিসিস। পরবর্তী প্রশ্ন দেখব, নামকরণ কতকগুলি নিয়মে হয়, নামকরণের নিয়মের বিপরীত কোনগুলি? একটু আগেই আলোচনা করলাম। তাহলে এবার এখানে কি হবে? প্রথম কি বলছে যে নামকরণের জন্য ল্যাটিন ভাষায় এবং ছাপার জন্য ইটালিক ব্যবহার করা হয়। হ্যাঁ, এরপর কি বলছে? যে কোনো ভাষায় লেখা যেতে পারে। তাহলে এটাই কি বলছে? নিয়মের বিপরীত। তাহলে এটাই উত্তর হবে, যে কোনো ভাষায় লেখা যেতে পারে। তাহলে এইটা বলছে নিয়মের বিপরীত। তাহলে এখানে যে কোনো ভাষায় লেখা যেতে পারে, এটা হবে ঠিক উত্তর। অর্থাৎ যে কোনো ভাষায় লেখা যাবে না, কোন ভাষায় লিখতে হবে? ল্যাটিন। বেশ, নাম লেখার সময় আন্ডারলাইন করতে হবে, সেটাও ঠিক। আর নামকরণে প্রথমে গণকে এবং পরে প্রজাতিকে, আর এটা বড় হাতের এবং এটা ছোট হাতের রাখতে হবে। পরের প্রশ্ন দেখবো, তাহলে এখন উত্তর কি? উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন দেখব, আইসিবিএন হলো ইন্ডিয়া কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, অপশন বি ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ বায়োলজিক্যাল নেম, অপশন সি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, আর ডি হচ্ছে ইন্ডিয়ান কংগ্রেস অফ বায়োলজিক্যাল নেম। তাহলে এখানে উত্তর কি হবে? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। তাহলে এবার এখানে ICZN যদি থাকতো, তাহলে ICZN যদি থাকতো, তাহলে কি করতাম? জেডের জায়গায় শুধু লিখতাম জুওলজিক্যাল। তাহলে তখন কি হতো? ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার। পরের প্রশ্ন দেখব, ত্রিপদ নামকরণ হলো জীবের নামকরণের একটি পদ্ধতি, আর এই নামকরণের দ্বারা জীবের ভ্যারাইটি প্রকাশ করা হয়। তাহলে এখানে কোনটি ঠিক উত্তর হবে? তাহলে ত্রিপদ নামকরণ হলো জীবের নামকরণের একটা পদ্ধতি। হ্যাঁ, জীবের নামকরণের একটা পদ্ধতি দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ। তো যেখানে জেনাস, তারপরে কি স্পিসিস, তারপরে সাব স্পিসিস প্রাণীর ক্ষেত্রে, আর উদ্ভিদের ক্ষেত্রে কি বলবো? ভ্যারাইটি। ভ্যারাইটি, তাহলে এইগুলোকে রাখা হবে। তাহলে এইটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, আর এটা তৃতীয় পদ। এই তিনটে পদ দিয়ে যে নামকরণ, তাকে বলে
ত্রিপদ নামকরণ। তাহলে ত্রিপদ নামকরণ হলো জীবের নামকরণের একটি পদ্ধতি। যেমন যে কোনো আম গাছ, তার বিজ্ঞানসম্মত নাম যদি বলি তাহলে সেটা কি হবে? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে এইটা তো জেনাস, এটা তো স্পিসিস। তারপরে যে বিভিন্ন রকমের আম আছে, তাহলে সেটা কার মধ্যে পড়বে? সেটা ভ্যারাইটির মধ্যে পড়বে, সেটা তারপরে রাখতে হবে। তাহলে সেটা যদি রেখে দিই তখন কি হয়ে যাবে? সেটা ত্রিপদ নামকরণ। হ্যাঁ, তাহলে ত্রিপদ নামকরণ জীবের নামকরণের একটি পদ্ধতি, এটা ঠিক। আর এই নামকরণের দ্বারা জীবের ভ্যারাইটি প্রকাশ করা হয়। হ্যাঁ, জীবের ভ্যারাইটি প্রকাশ করা হয়। বেশ, তাহলে এবার কি বলছে? এ এবং আর সঠিক। হ্যাঁ, অবশ্যই এও সঠিক, আরও সঠিক। আর বলছে আর যথাযথ ব্যাখ্যা। হ্যাঁ, এই আরটা, এই বিবৃতিটার এটা ব্যাখ্যা। যেহেতু এই নামকরণের দ্বারা জীবের ভ্যারাইটি প্রকাশ করা হয়, তাই এটা একটা নামকরণের পদ্ধতি। তাহলে এখানে উত্তর কি হবে? এ এবং আর সঠিক এবং আর তার যথাযথ ব্যাখ্যা। পরের প্রশ্ন দেখব, কৃত্রিম পদ্ধতির শ্রেণীবিন্যাস করেছিলেন? অপশন এ অ্যাংলার, অপশন বি হুকার, অপশন সি তাক্তাজান এবং অপশন ডি লিনিয়াস। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে কি হবে? তাহলে সেখানে কৃত্রিম পদ্ধতির শ্রেণীবিন্যাস করেছিলেন কিন্তু লিনিয়াস। কৃত্রিম পদ্ধতিতে শুধুমাত্র কি দেখা হয়? শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য দেখা হয়। তাহলে শুধুমাত্র কি দেখা হবে? এই কৃত্রিম পদ্ধতিতে শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য দেখে যে শ্রেণীবিন্যাস, তাহলে সেটাকে কি বলবো? কৃত্রিম। বেশ, এবার এটা ছাড়াও, এই বাহ্যিক বৈশিষ্ট্য ছাড়াও যদি আমরা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বলতাম তাহলে সেটা কি হতো? সেটা হচ্ছে বেন্থাম এন্ড হুকার। এটা প্রাকৃতিক। তাহলে প্রাকৃতিক পদ্ধতি কি হতো? বেন্থাম এবং হুকার। আর হাচিনসন ও তাক্তাজান এটা যদি হতো তাহলে এটা জাতিজনিগত শ্রেণীবিন্যাস। এগুলো উদ্ভিদ শ্রেণীবিন্যাসের কথা হচ্ছে, জাতিজনিগত শ্রেণীবিন্যাস। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন শেষ। তো পরবর্তী কি থাকবে? অ্যাক্টিভিটি, যেটা উত্তর কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করবে। পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন হলো? আজকে আলোচনা করা হয়েছে। অপশন এ রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউ, বি রয়্যাল বোটানিক্যাল গার্ডেন লখনৌ, সি ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট লখনৌ, না ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন ওয়েস্ট বেঙ্গল। এর মধ্যে কোনটি পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন? তো আজকের ক্লাস এখানেই শেষ। এরপর পরবর্তী যে চ্যাপ্টার, তার প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে।